স্ট্রেস আর স্ট্রেন দুটো হচ্ছে একসাথে সবসময় চিন্তা করতে হয়। যখনই একটা অবজেক্টের উপরে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করবে সেখানে স্ট্রেন জেনারেট হবে। স্ট্রেন মানে কি? বিকৃতি। সেটা আমরা যখন অ্যাক্সিয়াল স্ট্রেসের কারণে যে স্ট্রেনটা হবে সেটাকে বলছি অ্যাক্সিয়াল স্ট্রেন। তো একটা বস্তুকে যদি আমরা টেনশন স্ট্রেস দিই, মানে টানার চেষ্টা করি, তাহলে সেটা লম্বায় বাড়বে, তাহলে সেখানে এক ধরনের স্ট্রেন হবে। আবার যদি একটা বস্তুকে আমরা কম্প্রেস করার চেষ্টা করি, মানে চাপ দিই, তাহলে সেটা লম্বায় ছোট হওয়ার চেষ্টা করবে, সেখানে আবার এক ধরনের স্ট্রেন জেনারেট হবে, অ্যাক্সিয়াল স্ট্রেন আরেকটা। তো আমরা এখন স্ট্রেন নিয়ে কথা বলবো। নর্মাল স্ট্রেন আন্ডার অ্যাক্সিয়াল লোডিং। নর্মাল স্ট্রেন আন্ডার অ্যাক্সিয়াল লোডিং, অ্যাক্সিয়াল স্ট্রেসের কারণে বা অ্যাক্সিয়াল লোডের কারণে যে অ্যাক্সিয়াল দিকে যে স্ট্রেনটা হচ্ছে সেটাকে আমরা বলছি নর্মাল স্ট্রেন। যেমন এই অবজেক্টটাতে যদি আমরা পি ফোর্সে টানি তাহলে এটার লেন্থ কিছুটা বেড়ে যাবে, দেখা গেল এটার লেন্থ ডেল্টা পরিমাণ বেড়ে গেছে। তাহলে বাই ডেফিনিশন স্ট্রেন কি হচ্ছে? স্ট্রেন হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, ডিফর্মেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, এটাকে বলছি আমরা নর্মাল স্ট্রেন। একটা ইউনিফর্ম একটা বার ছিল, এটাকে পি ফোর্সে টানার পরে যদি এটা ডেল্টা পরিমাণ ডিফর্মেশন হয় তাহলে স্ট্রেন হচ্ছে কি ডিফর্মেশন যতটুকু হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল যে লেন্থটা ছিল। তো বোঝাই যাচ্ছে এখানে ডিফর্মেশন যেটা সেটাও লেন্থ এর ইউনিট বসবে, আর এখানেও লেন্থের ইউনিট, সো কাটাকাটি চলে যায়। আসলে এটা একটা ডাইমেনশনলেস টার্ম, তাও অনেক সময় আমরা এটাকে ইঞ্চ বাই ইঞ্চ, যদি ডেল্টা লেন্থ দুটাকে ইঞ্চে রিপ্রেজেন্ট করি, অথবা মিলিমিটার বাই মিলিমিটার এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটা হচ্ছে একটা ইউনিফর্ম বারের জন্য সরাসরি এই সূত্র বলতে পারি, কিন্তু বারটা যদি এরকম ইউনিফর্ম ক্রস সেকশনের না হয়ে যদি এরকম ভ্যারিং ক্রস সেকশনের হয়, তখন আমাকে যেটা করতে হবে, যতটুকু জায়গাতে ইউনিফর্ম এরকম ভেঙে ভেঙে আমাকে এটাকে চিন্তা করে পুরোটা বারের জন্য আমাকে যোগ করতে হবে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের স্ট্রেনগুলো। যেমন এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করি, এক্স দূরত্ব একটা পয়েন্ট, এটা থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স। তো আমি যখন পি ফোর্স অ্যাপ্লাই করলাম এই দুটো পয়েন্টের মাঝখানে দূরত্ব বেড়ে গেল, এবং দূরত্বটা কত হলো? ডেল্টা ডেল্টা। ঠিক আছে, তাহলে এইখানে যে এই দুটো পয়েন্টের মাঝখানে যে স্ট্রেনটা হচ্ছে সেটা হবে কি ডেল্টা বাই ডেল্টা এক্স। ঠিক আছে, পরিবর্তন ডিভাইডেড বাই ইনিশিয়ালি কতটুকু লেন্থ ছিল, এই জায়গাটুকুর লেন্থ হচ্ছে ডেল্টা এক্স, পরিবর্তন হচ্ছে ডেল্টা। তো আমি যদি এখানে এই ক্ষুদ্র অংশের মাঝখানে যদি রিপ্রেজেন্ট করি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে এপসিলন হচ্ছে কি? এপসিলন হচ্ছে ডি ডেল্টা বাই ডিএক্স। এটা হচ্ছে এই ক্ষুদ্র অংশটুকুর মাঝখানে কতটুকু পরিবর্তন হচ্ছে। তো আমি যখন এই স্ট্রেন কথাটা বলবো, আমাকে আসলে স্ট্রেসের যে প্যারামিটারটা কিভাবে কাজ করছে সেটাও চিন্তা করা লাগবে। তো আমরা ল্যাবে হয়তো টেস্ট করেছি, স্ট্রেস স্ট্রেনের গ্রাফ এঁকেছি। তো এখন হচ্ছে আমরা একটা মাইল্ড স্টিল একটা স্পেসিমেন নিয়ে চিন্তা করছি। স্পেসিমেনটাকে একটা ইউটিএম এ ধরো টেস্ট করছো, আর করেসপন্ডিং কতটুকু স্ট্রেসে কতটুকু স্ট্রেইন হচ্ছে। ধরো তুমি 100 কিপ লোড দিলা, 100 কিপ লোডে অবজেক্টটার লেন্থ কতটুকু বেড়ে গেল সেটা বের করছো, তাহলে লেন্থ কতটুকু বাড়ছে সেখান থেকে তুমি স্ট্রেন প্যারামিটারটা পাবে, লোডের থেকে স্ট্রেসের প্যারামিটারটা পাবে। হয় যদি তুমি একটা গ্রাফ ড্র করো তাহলে গ্রাফটা এরকম হবে। এটা প্রায় মাইল্ড স্টিলের জন্য সবসময় প্রায় এরকম একটা কাছাকাছি গ্রাফ পাবো। তো গ্রাফের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আমরা জানি যে কি হচ্ছে, একটা সার্টেন অ্যামাউন্টের ইলাস্টিসিটি প্রায় প্রত্যেকটা ম্যাটেরিয়ালই শো করে। যেমন একটা রাবারকে চিন্তা, ইরেজারকে চিন্তা করতে পারি, আমি যদি ইরেজারকে প্রেস করি আমার হাতের একটা ইন্ডেন্টেশন পড়বে, কিন্তু আমি হাতটা সরাই ফেললে আবার ইন্ডেন্টেশনটা আগের জায়গায় চলে যাবে। কিন্তু আমি যদি সাফিসিয়েন্ট ফোর্স অ্যাপ্লাই করি, ধরি নখ দিয়ে খুব জোরে যদি প্রেস করি, একটা সময় দেখবো গর্ত হয়ে গেছে। ঠিক আছে, মানে আমার ফোর্সটা তার ইলাস্টিক লিমিটটাকে ক্রস করে ফেলছে, তখন ম্যাটেরিয়ালটা যে ডিফরমেশনটা হচ্ছে সেটা কখনো ফেরত যাবে না। ইলাস্টিক কি, যে লোড দিচ্ছ, ডিফরমেশন হচ্ছে লোড সরায় ফেলতেছে, আগের জায়গায় চলে যাচ্ছে।
এই লিমিটটাকে যদি ক্রস করে যায়, প্লাস্টিক লিমিটে চলে যায়, তাহলে যে ডিফর্মেশনটা হবে সেটা পার্মানেন্ট হবে। যেমন চিন্তা করতে পারি আমি যদি একটা রাবার ব্যান্ডকে টানতে থাকি, সেটা টানলাম, ছেড়ে দিলাম, আগের জায়গায় চলে যাবে। কিন্তু আমি যদি খুব জোরে একটা সময় টেনে ফেলি, দেখবো যে রাবার ব্যান্ডটা লম্বা হয়ে গেছে, সেটার আগের মতো আগের জায়গায় চলে যাচ্ছে না, সেই কিছুটুকু ডিফর্মেশন পার্মানেন্ট হয়ে গেছে। এখন রডের কথা চিন্তা করতে পারি, রডটাকে টানছি, সেটা হয়তো যখনই তার ইলাস্টিক লিমিটটাকে ক্রস করে যাবে, সেটার যে ডিফর্মেশনটা, আমি যদি এখন লোডটা ছেড়েও দিই, সেই ডিফর্মেশনটা আর আগের জায়গায় যাবে না, ডিফর্মেশনটা পার্মানেন্ট হয়ে যাবে। জাস্ট এই সেটা তার ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলছে। তো ইলাস্টিক লিমিটের মধ্যেও একটা সার্টেন পরিমাণ জায়গা থাকে যেখানে কি স্ট্রেস এবং স্ট্রেইন প্রপোর্শনাল থাকে। প্রপোর্শনাল মানে কি, যতটুকু হারে স্ট্রেস দিব ঠিক ততটুকু হারে স্ট্রেন পাবো। স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল থাকে। প্রপোর্শনাল মানে কি, এই দেখা যাচ্ছে এই ইনিশিয়ালি একটা স্ট্রেস লিমিট পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত এই স্ট্রেস এবং স্ট্রেন প্রপোর্শনাল থাকে। যতটুকু যেই হারে স্ট্রেস দেই ঠিক একই হারে স্ট্রেন পাওয়া যায়। গ্রাফটা একেবারে স্ট্রেইট থাকে। এর কিছু দূর পর পর্যন্ত আমার ম্যাটেরিয়ালটা ইলাস্টিক লিমিট, ধরো এটা যদি ধরো 40 কেসে হয়, ধরো আর একটু বেশি পর্যন্ত দেখা যাচ্ছে ইলাস্টিক লিমিট পর্যন্ত থাকে। সাধারণত ইলাস্টিক লিমিটটা প্রপোর্শনাল লিমিটের থেকে কিছুটা বেশি হয়। এই ইলাস্টিক লিমিটের লেভেলটা ক্রস করলে ম্যাটেরিয়ালটা আর ইলাস্টিক প্রপার্টি শো করবে না, সেটার ডিফর্মেশনটা এখন প্লাস্টিক রেঞ্জে চলে যাবে, ডিফর্মেশনটা আর আগের জায়গায় চলে আসবে না। তো আরেকটা এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট, আমি খুব বেশি ইলাবোরেট করছি না, কারণ তোমাদের এসএম ল্যাব এটা নিয়ে কথা হয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যে থিওরি কোর্সটা আছে সেখানেও স্টিলের এই প্রপার্টি গুলো নিয়ে তোমাদের কথা বলা আছে। আমি শুধুমাত্র টাচ আপ করে যাচ্ছি। ইল্ড পয়েন্ট একটা আছে। এই পয়েন্টের বৈশিষ্ট্য কি, ইলাস্টিক লিমিটটা ক্রস করার পরে ম্যাটেরিয়ালটার ডিফর্মেশনটা এখন আর ফিরে যাবে। ইল্ড পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা, আমরা কি বললাম, লোড যত দিব স্ট্রেস তত হইতে পারে। এই ইল্ড পয়েন্টটাতে আমি যদি লোড নাও বাড়াই, যে লোডটা আছে সেই লোডটাই দিয়ে রাখলাম, তারপরেও কি হবে, স্ট্রেন বাড়তে থাকবে। দেখো এখানে এই পয়েন্টটাতে গ্রাফটা হরাইজন্টাল যাচ্ছে। হরাইজন্টাল মানে কি, স্ট্রেসের ভ্যালু কিন্তু বাড়তেছে না, কিন্তু স্ট্রেনের ভ্যালু বাড়তেছে, মানে একই লোড চাপানো অবস্থাতেই অনেক বেশি ডিফর্মেশন হচ্ছে। এটাকে আমরা বলছি ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্টের পরে দেখা যায় কিছু দূর যাওয়ার পরে ম্যাটেরিয়ালটা আবার স্ট্রেংথ গেইন করা শুরু করে। স্ট্রেংথ গেইন করা শুরু করে, এই জিনিসটাকে আমরা বলি স্ট্রেন হার্ডেনিং। এখানে তোমার ডিসলোকেশন গুলোর কিছু মেকানিক্যাল ফরমেশনের কারণে আমার দেখা যায় যে আমি যদি ডিফরমেশন তৈরি করতে চাই, আমার আগের থেকে আরো বেশি লোড অ্যাপ্লাই করা লাগতেছে। তো দেখা যায় এখানে আলটিমেট স্ট্রেনটা যেটা আছে অনেক বেশি। তো ইলাস্টিক লিমিট এই পয়েন্টের পরে দেখা যাচ্ছে আবার স্ট্রেন হার্ডেনিং হচ্ছে, ম্যাটেরিয়ালটা আরো বেশি স্ট্রেংথ নিতে পারে, এটাকে আমরা বলি কি আলটিমেট স্ট্রেংথ। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এই রেঞ্জটাতে অনেক বেশি ডিফরমেশন হয়। দেখা যাচ্ছে যে এখানে দেখো গ্রাফটা অনেক বেশি ডানে সরে যাচ্ছে। ডানে সরে যাওয়া মানে কি, স্ট্রেনের ভ্যালু বাড়ছে, এই রেঞ্জে অনেক বেশি ডিফরমেশন হচ্ছে। এরপরে এই আলটিমেট স্ট্রেংথটা রিচ করার পরে যে জোনটা তৈরি হয় সেটাকে আমরা বলি নেকিং। এখানে যেটা হতে থাকে, ম্যাটেরিয়ালটা খুব র্যাপিডলি তার স্ট্রেংথ হারাইতে থাকে, রাপচার স্ট্রেংথে গিয়ে স্ট্রেসটা কমতে 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 সে আর আগের মতো স্ট্রেস নিতে পারছে না, কমে 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 কিছু দূর গিয়ে সেটা ছিঁড়ে যায়। যেমন একটা রডকে যদি চিন্তা করি, রডের টানতেছো বা রাবারের চুইংগামের কথা যদি চিন্তা করো, টানতেছো, মাঝখানে কি হতে থাকবে, চুইংগামটা ভি শেপে চিকন হতে থাকবে, চিকন হতে, এই ফেনোমেননটাকে আমরা নেকিং বলি। তো যত টানতে থাকবো এরকম সরু হইতে 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 একটা সময় চিকন হয়ে মাঝখানে দুটো অংশ আলাদা হয়ে যাবে, এভাবে রাপচার হয়ে যাবে। তো আমাদের এখানে মূলত আমাদের এই প্রপোর্শনাল লিমিট নিয়ে আমাদের কথা বলছি আমরা। তো প্রপোর্শনাল লিমিটটা কি, যেখানে স্ট্রেস এবং স্ট্রেইন প্রপোর্শনাল, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ভাঙতে আমরা এটাকে কি লিখতে পারি, প্রপোর্শনাল এর জায়গায় সিগমা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, কনস্ট্যান্টটার নাম দিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু এপসিলন। স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। এগুলো আসলে আমরা ফিজিক্সও দেখে আসি আর আগে। আরেকটা বিষয় হচ্ছে, যদিও তোমরা জানো, বারো বলছি, এই যে স্ট্রেট পোর্শনটার যে স্লোপটা, এই স্লোপটাই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। এক একটা ম্যাটেরিয়ালের জন্য এই মডুলাস অফ ইলাস্টিসিটি এক এক ধরনের হবে, স্টিলের বিভিন্ন গ্রেডের জন্য ডিফারেন্ট হতে পারে।
তাহলে এই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। এটার ইউনিট এবং স্ট্রেসের ইউনিট সেম, মানে পিএসআই বা এমপিএ তে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এখন এই যে সূত্রটা, এটা শুধুমাত্র প্রপোর্শনাল লিমিট পর্যন্ত খাটবে, কারণ এই পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন হচ্ছে কি প্রপোর্শনাল, এরপরে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল থাকবে না। তাহলে এটাকে শুধু এই সার্টেন লিমিট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু ম্যাটেরিয়ালটা তো আসলে ইলাস্টিক থাকে এই পর্যন্ত। প্র্যাকটিক্যালি আসলে এই প্রপোর্শনাল আর ইলাস্টিক লিমিটের মাঝখানে ডিফারেন্সটা খুবই কম, ঠিক আছে? তো আমরা যখনই আসলে হিসাবটা করি, আমরা আসলে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হিসাবটাকে সীমাবদ্ধ রাখি, কারণ এই ইলাস্টিক লিমিটটাকে একদম খুব ভালোভাবে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। আমরা যখন ক্যালকুলেশনটা করি, আমরা আসলে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত আসলে ক্যালকুলেশনটাকে সীমাবদ্ধ রাখছি, আমরা যাতে এই প্রপার্টিটা ব্যবহার করতে পারি। তো স্ট্রেন নিয়ে কথা বললাম, এখন মেইন যে টপিকটা ডিফরমেশনটা নিয়ে যদি কথা বলি। ডিফরমেশন মানে কি, এই যে ডেল্টা যে প্যারামিটারটা, এটাকে আমরা বলছি ডিফরমেশন। তো আমরা যদি এখানে পি ফোর্স অ্যাপ্লাই করি এবং এই অবজেক্টটার ক্রস সেকশনাল এরিয়া যদি হয় এ, তাহলে এখানে স্ট্রেসের মান হচ্ছে পি বাই এ। যদি এখানে স্ট্রেন হয় এপসিলন, তাহলে হুকস ল অনুযায়ী আমরা বলতে পারি স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু এপসিলন, বা স্ট্রেন ইজ ইকুয়াল টু কি স্ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। আবার স্ট্রেস মানে কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তো লেখা যায় পি বাই এ ইনটু ই। আবার স্ট্রেনের সংজ্ঞায় কি, যে কতটুকু ডিফরমেশন হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল। তাহলে আমি যদি এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমি লিখতে পারি যে ডিফরমেশন সমান সমান পি এল বাই এই, এর মানে অ্যাক্সিয়াল ডিফরমেশন সমান সমান অ্যাক্সিয়াল ফোর্স ইনটু মেম্বারের লেন্থ ইনটু মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া ইনটু যে ম্যাটেরিয়াল দিয়ে মেম্বারটা তৈরি তার মডুলাস অফ ইলাস্টিসিটি। ডেল্টা ইজ ইকুয়াল টু পি এল বাই এই, এই প্যারামিটারটা আমাকে ব্যবহার করতে হবে। এখন এটা তো হচ্ছে একটা ইউনিফর্ম বারের জন্য, তো বারের তো অনেক চেঞ্জ হতে পারে। এমন হতে এখানে শুধুমাত্র একটা পয়েন্টে পি ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে পুরোটা জুড়ে পি ফোর্স অ্যাপ্লাই কাজ করছে। আমি যদি এখন ইন্টারমিডিয়েট কিছু ফোর্স অ্যাপ্লাই করি, ধরো এদিকে আমি অ্যাপ্লাই করলাম P1, এই পয়েন্টে অ্যাপ্লাই করলাম P2, তাহলে কি কি পরিবর্তন হবে? যদি আমি ইন্টারমিডিয়েট পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ক্রস সেকশনের মাঝখানে ডিফারেন্ট অ্যাক্সিয়াল ফোর্স কাজ করবে। আমি যদি এখানে ভ্যারিং ক্রস সেকশন নেই, ধরো অবজেক্টটা এরকম, ঠিক আছে, অথবা যদি ম্যাটেরিয়ালের প্রপার্টি ডিফারেন্ট হয়, এটার ভ্যালু E1, এটার ভ্যালু E2, এটার ভ্যালু E3, তাহলে আমি সরাসরি এই ডেল্টা ইজ ইকুয়াল টু PL বাই এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না। আমাকে এখানে যেটা করতে হবে, যতটুকু জায়গা হোমোজেনিয়াস মানে যতটুকু জায়গা ইউনিফর্ম, সেই জায়গায় এই সূত্রটা ব্যবহার করতে হবে। আমাকে মানে মূল কথাটা হচ্ছে এটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিতে হবে। 1 2 3 4 5 6 এরকম যে কয়টা সেগমেন্ট লাগে, এই কয়টা সেগমেন্টে ভাগ করব এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য PL বাই এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং টোটাল যে এলিমেন্টটা সেটার জন্য আমাকে এটা যোগ করতে হবে, আর কিছুই না। টোটাল ডিফরমেশনটা হবে সামেশন অফ P1 L1 বাই PI LI বাই AI, মানে I হচ্ছে কি প্রত্যেকটা সেগমেন্টের নাম। এটাকে আমি পুরো এলিমেন্টটাকে ইউনিফর্ম একটা সেকশনে ভাগ করব, প্রত্যেকটা সেকশনের জন্য PL বাই এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে যোগ করে বের করতে হবে। কথাটা হয়তো আমরা এক্সাম্পলটা দেখলে খুব ভালো বুঝতে পারবো। দেখা যাচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার একটা বার আছে। রেক্ট্যাঙ্গুলার বারের এরিয়া গুলো যথাক্রমে এই সেগমেন্টের এরিয়া 2 ইঞ্চি স্কয়ার, এটা একটা 4 ইঞ্চি স্কয়ার, এটা একটা 2 ইঞ্চি স্কয়ার, এবং এখানে যথাক্রমে 40 কিপ, 100 কিপ, 80 কিপ এন্ড 20 কিপ ফোর্স কাজ করছে, ঠিক আছে? বলেছে যে এর মডুলাস অফ ইলাস্টিসিটি এখানে 30 × 10⁶ psi, মানে পুরোটা মডুলাস অফ ইলাস্টিসিটি সেম, লেন্থ প্রত্যেকটা সেগমেন্টের ডিফারেন্ট। তাহলে এখানে টোটাল ডিফরমেশন বের করব, ফাইন্ড দ্য টোটাল ডিফরমেশন। তো টোটাল ডিফরমেশন যদি হয়, প্রথম কাজটা কি করতে হবে, এখানে যেহেতু ইন্টারমিডিয়েট ফোর্স দেখা যাচ্ছে, আমাকে এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি তৈরি করতে চাই, এরকম একটা স্কেল নিলাম, আর এই হচ্ছে আমার AFB-টা। তো দেখা যাচ্ছে এই পয়েন্টে 40 কি বামে কাজ করছে, মানে দেখা যাচ্ছে কি টেনশন টানতেছে, তাহলে কি হবে, পজিটিভ, 40 কিপটা উপরে চলে গেল, উপরে চলে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আর কিছু নাই, তাহলে কন্টিনিউ করলো।
ঠিক এই পয়েন্ট বরাবর দেখা যাচ্ছে কি 100 কি উল্টো দিকে কাজ করছে, মানে নেগেটিভ। তাহলে 40 মাইনাস 100 করলে কত আসবে? মাইনাস 60, একটা নিচে নেমে গেল। এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আবার কন্টিনিউ করবে, এই 2 ফিট পর্যন্ত কন্টিনিউ করলো। এইখানে দেখা যাচ্ছে আবার 40 কিপের দিকেই 80 কিপ কাজ করছে, মানে আবার কি এটা হচ্ছে পজিটিভ 80, তাহলে মাইনাস 60 প্লাস 80 করলে কত আসে? প্লাস 20 আসে, প্লাস 20। এখান থেকে কন্টিনিউ করলো, একদম লাস্ট মাথায় কত আসে? 20। আসলে কত কাজ করছে? 20। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম এই 4 ফিট জুড়ে লোড কাজ করছে কত? পজিটিভ 40। এই 2 ফিট জুড়ে কত কাজ করছে? মাইনাস 60। আর এই 3 ফিট জুড়ে কাজ করছে কত? পজিটিভ 20 কাজ করছে। তাহলে এখানে দেখি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অনুযায়ী এই 4 ফিটে প্লাস 40, এই 2 ফিটে মাইনাস 60, এই 3 ফিটে প্লাস 20 কিপ লোড কাজ করছে। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম থেকে বুঝে ফেললাম। তাহলে এখানে কয়টা সেগমেন্ট আছে দেখি। এখানে এই 4 ফিট জুড়ে কাজ করছে 40 এবং 4 ফিটের এরিয়া হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার। এই 2 ফিট জুড়ে কাজ করছে মাইনাস 60, 2 ফিটের জুড়ে এরিয়া 4 ইঞ্চি স্কয়ার। আমি বুঝতে পারছি এখানে কয়টা সেগমেন্ট, এখানে 3টা সেগমেন্টে আমাকে প্রবলেমটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে টোটাল ডিফরমেশনটা হবে কি? এই 3টা সেগমেন্টের যোগফল। এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, এই 3টা সেগমেন্টের যোগফল। প্রথম যে সেগমেন্টটা সেটার জন্য আমি যদি বলি P1 L1 বাই A1 E1 প্লাস P2 L2 বাই A2 E2 ডিভাইডেড বাই P3 L3 বাই A3 E3। এখানে তিনোটা একই ম্যাট্রিক্স দিয়ে তৈরি, তাহলে E এর ভ্যালু সব জায়গায় সেম, E আর 1 2 3 লেখার দরকার নেই। তো প্রথমটাতে ফোর্স কত কাজ করছে? 40 কিপ। ঠিক আছে, তো কিপ থেকে পাউন্ডে নিয়ে যাওয়ার জন্য আমি 1000 দিয়ে গুণ দিতে পারি। লেন্থ কত? প্রথম সেগমেন্টটা 4 ফিট, তো আমি 4 থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ দিতে পারি। এরিয়া কত? প্রশ্ন বলে দেওয়া আছে, এরিয়া হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার। এটা খেয়াল করব, এটা কিন্তু ক্রস সেকশনাল এরিয়া, মানে 2 ইঞ্চি স্কয়ার ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি কত? 30 × 10⁶। দ্বিতীয় সেগমেন্টে ফোর্স কত কাজ করছে? দ্বিতীয় সেগমেন্টে ফোর্স কাজ করছে মাইনাস 60, মাইনাস 60 ইনটু 10⁻³ ইনটু লেন্থ কত? 2 ফিট। 2 ফিটকে আমি কি বলতে পারি? 2 ইনটু 12 ইঞ্চ ডিভাইডেড বাই এরিয়া কত? এই মাঝখানে সেগমেন্টের এরিয়া হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার, 4 ইনটু 30 ইনটু 10⁻⁶ প্লাস লাস্ট সেগমেন্টে ফোর্স কত? 20 কিপ, পজিটিভ 20 কিপ, 20 ইনটু 10⁻³ ইনটু লেন্থ কত? লেন্থ হচ্ছে 3 ফিট, মানে 3 ইনটু 12 ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে 2 ইনটু 30 ইনটু 10⁻⁶। এই তো। তো আমি যদি ক্যালকুলেট করি আমি মানগুলো পাবো এইটুকু 0.32 ইঞ্চ। তিনটা সেগমেন্টে ভাগ করলাম, তিনটা সেগমেন্টে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পজিটিভ অ্যান্সার আসছে। তো ডিফ্লেকশনের মান পজিটিভ বা নেগেটিভের একটা গুরুত্ব আছে, যদিও আমার এই ম্যাথে লাগছে না। পজিটিভ মানে কি? লেন্থটা বাড়ছে, নেগেটিভ মানে কি? লেন্থটা কমছে। যেহেতু আমার ডিফরমেশনের মানটা পজিটিভ আসে, তাহলে এই 4 2 6 3 9, এই 9 ফিটের যে মেম্বারটা আছে এটার পর মানে এখন এটা লেন্থটা বেড়ে কত হয়ে গেছে? 9.32, 9 ফিট 0.32 ইঞ্চ হয়ে যাচ্ছে এখন পরিবর্তিত লেন্থটা, মানে এটা লেন্থটা কিছুটা বাড়ছে। ঠিক আছে, কারো কি এই ম্যাথটাতে কোনো কোয়েশ্চেন আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আরো কিছু ভ্যারিয়েশন হয়তো আসতে পারে, বা আমি তোমাদের একটু সুবিধার জন্য বলছি। এখানে 3টা সেগমেন্ট আছে, যদি এরকম না হয়ে প্রবলেমটা হতো যে সেম প্রবলেম, শুধুমাত্র এই যে 4 ফিট জুড়ে যে ছিল এই সেগমেন্টটাকে এখন আমি বললাম যে এটা হচ্ছে 1 ফিট, এটা হচ্ছে 3 ফিট,
এতটুকু হচ্ছে 2 ফিট, এতটুকু হচ্ছে 3 ফিট। এখানেও এরিয়াটা কিছুটা ডিফারেন্ট। এটা হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে 3 ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার। ফোর্স যা ছিল তাই। ফোর্স এদিকে হচ্ছে 40 কিপ, এদিকে হচ্ছে ঠিক এই বরাবর ফোর্সটা কত, এই বরাবর ফোর্স হচ্ছে 100 কিপ, এই পয়েন্টে কাজ করছে, এই পয়েন্টে কাজ করছে 80 কিপ, এই পয়েন্টে কাজ করছে 20 কিপ। তো এএফডি টা আগে যা ছিল এখন তাই, এএফডি তো কোনো চেঞ্জ হচ্ছে না। এএফডি তার এরিয়ার উপর ডিপেন্ড করে না, এএফডি যা ছিল তাই 40, ঠিক আছে। এই 4 ফিট জুড়ে কাজ করছে, তারপরে হচ্ছে মাঝখানে 2 ফিট, তারপরে শেষে 3 ফিট। এখানে কাজ করছে কত, +40, এখানে কাজ করছে -60, এখানে কাজ করছে +20। তাহলে এইখানে কয়টা সেগমেন্ট হবে? লোড কিন্তু দেখা যাচ্ছে তিন, এই সেগমেন্টে ইউনিফর্ম, এই তিন ডিসটেন্স জুড়ে ইউনিফর্ম আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুটো সেগমেন্টের মাঝখানে একটু ডিফারেন্স আছে। এখানে এরিয়াটা ডিফারেন্ট, এই 4 ফিটের মাঝখানে এরিয়াটা ডিফারেন্ট। তাহলে এখানে কি আমার আগের মতো তিনটা সেগমেন্ট চিন্তা করলে হবে? না, কারণ এই সেগমেন্টটা কিন্তু আর, এই দুটো সেগমেন্ট কিন্তু এখন আর ইউনিফর্ম না। তাহলে এখন আমাকে ভেঙে করতে হবে কি, ডিফরমেশন হবে। এখন আমাকে 4টা সেগমেন্ট চিন্তা করতে হবে। 4টা সেগমেন্টের মধ্যে এই প্রথম যে সেগমেন্টটা, সেটার লেন্থ এই কি হচ্ছে, লেন্থ কত, ফোর্স কত কাজ করছে 40 কিপ। আমি শুধুমাত্র ইয়ে আকারে লিখছি, এখন ইউনিটগুলো আর ভাঙছি না। লেন্থ কত 1 ফিট, ডিভাইডেড বাই এরিয়া কত, এরিয়া হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার, আর মডুলাস অফ ইলাস্টিসিটি তো সব জায়গায় সেম। পরবর্তী যে সেগমেন্টটা মানে এই পার্টটা, এই পার্টটার এখন লেন্থ, এখন দেখা যাচ্ছে এখানেও কত কাজ করছে, এই 1 ফিট আর 3 ফিট জুড়েও সেম ফোর্সই কাজ করছে, কিন্তু এরিয়াটা ডিফারেন্ট। এটার জন্য আমাকে এখন একটা আলাদা সেগমেন্ট চিন্তা করতে হচ্ছে। এই সেগমেন্টে ফোর্স কাজ করছে কত, 40 কিপ, লেন্থ কত 3 ফিট, এরিয়া কত 3 ইঞ্চি স্কয়ার, আর বাকিগুলো যা ছিল আগের মতো 3 আর 4। তো বোঝা যাচ্ছে যে আসলে এখানে তোমাকে একটু চিন্তা করতে হবে যে কয়টা সেগমেন্ট সেম, কয়টা সেগমেন্ট ডিফারেন্ট। এখানে যেহেতু এরিয়াটা ডিফারেন্ট হয়ে গেছে, ফোর্স যদিও সেম আছে বাট দুটোর আবার এরিয়া ডিফারেন্ট, এই কাজ করা লাগছে। আবার যদি এমন হতো যে ফোর্স সেম বাট এই সরি এরিয়াটা সেম কিন্তু ফোর্স ডিফারেন্ট, তাহলেও আমাকে সেগমেন্টে ভাগ করা লাগতো, ভাইস ভার্সা। সো প্রত্যেকটা সেগমেন্টে ভাগ করব, ভাগ করে করে পিএল বাই এই ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে যোগ করে দিলে আমরা টোটাল ডিফরমেশনটা পেয়ে যাব। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? স্যার ফোর্স আর এরিয়া দুটাই যদি সেম হয়, হুম, মানে এই এই ফোর্স আর এখানে তো দেখা যাচ্ছে এই এরিয়াতে ফোর্স সেম, সো শুধুমাত্র তিনটা সেগমেন্টই ভাগ করছে। আমি আসলে তোমার কোশ্চেনটা বুঝি নাই, তুমি যদি একটু স্পেসিফাই করতে, নাকি অ্যানসার পেয়ে গেছো? আমি না স্যার, আমি বলতে চাচ্ছিলাম ফোর্স আর এরিয়া দুটাই যদি সেম হয় আলাদা আলাদা সেগমেন্টে জন্য। মানে এমন হতে পারে, তুমি যদি বলতে চাচ্ছ যে ধরো এই প্রবলেমটাই পেলা, এখানে তো এরিয়া কত, স্যার 2 এই ইঞ্চি পাশে স্কয়ার, যদি 40 হইতো, এটাও 2 ইঞ্চি স্যার স্কয়ার, এই পাশে 40 60 40 হতো, এটাও 2 এটাও 2। ঠিক আছে। 2 ফিট, এটা হচ্ছে ধরো 3 ফিট, এটা হচ্ছে 2 ফিট, ঠিক আছে। তুমি এটা বলতে চাচ্ছ যে এটা এটা হচ্ছে 40 কে, এটা 40 কে, এটা 40। এটা ধরো এটা হচ্ছে -60 বা কিছু একটা, ঠিক আছে। এটা এই দুটো সেগমেন্ট পজিটিভ, জি স্যার। এটাই তো বলতে চাচ্ছ। জি জি। আর কি হবে, তোমার প্রত্যেকটা সেগমেন্টের জন্য বের করতে হবে। তুমি চাইলে এখন চিন্তা করতে পারো, দেখো এইদিকে 2 ফিটে 40, এদিকে 2 ফিটে 40, তো তুমি চাইলে 2 কি দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করলে পারবে, ঠিক আছে। সো তুমি চাইলে এখন একটা সেগমেন্ট বের করে, যেহেতু সব সেম, এরিয়াও সেম, তো একটাকে বের করে 2 দিয়ে গুণ দিলে একই কথাই আসবে, ঠিক আছে। সো তুমি বলতে পারো 40k ইনটু লেন্থ হচ্ছে 2 ফিট ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে 2 ইঞ্চি স্কয়ার ইনটু ই, এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই এই তুমি এই দুটো সেগমেন্ট এটা পেয়ে যাচ্ছ। আর পরে মাঝখানে যে সেগমেন্ট আছে সেটা কি হচ্ছে -60 ইনটু লেন্থ কত, লেন্থ হচ্ছে 2 ফিট ডিভাইডেড বাই 4 ইঞ্চি স্কয়ার ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে।
তুমি কি তোমার অ্যান্সারটা পেয়েছো? জি স্যার। তাহলে আশা করি এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো, খুবই সোজা। আচ্ছা, তো আমাদের হয়তো একটা টার্মের সাথে আমরা পরিচিত, সেটা হচ্ছে পয়জনস রেশিও। ঠিক আছে, পয়জনস রেশিও মানে কি? ল্যাটেরাল স্ট্রেইন ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল স্ট্রেইন। ঠিক আছে, যেমন যদি আমি এরকম একটা সার্কুলার একটা এলিমেন্টকে চিন্তা করি, ঠিক আছে, বা তুমি যদি একটা একটা যে কোনো একটা বাসায় একটা জুস বক্সের কথা যদি চিন্তা করো, তুমি যদি সেটাকে চাপ দাও, সেটা লেন্থ কমে যাবে, কিন্তু পাশে কি হবে? ফুলে যাবে। একইভাবে তুমি যদি একটা স্ট্র টাইপের কোন একটা এলিমেন্টকে যদি টানো, সেটা যদি লেন্থে বেড়ে যায়, দেখো মাঝখান থেকে চিকন হয়ে যাচ্ছে। এর মানে স্ট্রেস তুমি অ্যাপ্লাই করতেছো একদিকে, স্ট্রেস হচ্ছে তুমি টানতেছো অথবা চাপ দিচ্ছ, লেন্থ বরাবরই তুমি স্ট্রেস অ্যাপ্লাই করছো, কিন্তু স্ট্রেনটা কাজ করবে দুই দিক বরাবরই। স্ট্রেনটা তোমার সেটার যেমন এক্স অ্যাক্সিস বরাবর, মানে লোডের দিকে যেমন একটা তোমার স্ট্রেন হবে, একইভাবে লোডের যে পারপেন্ডিকুলার যে দিকটা সেই বরাবর তুমি স্ট্রেন পাবে। যেমন এই সার্কুলার এলিমেন্টের কথা যদি চিন্তা করি, এটাকে যদি টানি, এটা অবশ্যই লম্বায় বাড়বে। ঠিক আছে, টানতে থাকলে লম্বায় বাড়বে, পাশাপাশি যে জিনিসটা হবে, এটা যখন লম্বায় বাড়তে থাকবে, এটা এরকম মাঝখান দিয়ে চিকন হতে থাকবে। হয়তো আমরা অনেক ড্রাস্টিক দেখাচ্ছি, এরকম মাঝখানে চিকন হতে থাকবে। এর মানে সেটার যেমন লম্বায় যেমন বাড়বে, লেন্থ বরাবর যেমন তার একটা স্ট্রেন হবে, সেটাকে আমরা লেন্থ বরাবর মানে অ্যাক্সিয়াল দিক বরাবর যে স্ট্রেনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি কি অ্যাক্সিয়াল স্ট্রেন। আর একইভাবে তার ল্যাটেরাল যে দিকটা সেই বরাবর যে স্ট্রেনটা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? ল্যাটেরাল স্ট্রেন। ঠিক আছে, যখন টানছি লম্বায় বাড়ছে, পাশে ছোট হচ্ছে, আর যখন চাপ দিব লম্বায় কমবে, পাশে ফুলে যাবে, ল্যাটারাল স্ট্রেন ও আসবে। তো এরকম এই দুটো ফেনোমেনা সবসময় একসাথেই আসে, অ্যাক্সিয়াল স্ট্রেনও হয়, ল্যাটারাল স্ট্রেনও হয়। তো এই যে দুটো স্ট্রেইনের অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলি পয়সনস রেশিও। এটা আমরা ফিজিক্সে অবশ্যই দেখে আসছি এবং ইয়াতেও পড়েছি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়েছি। আমি শুধুমাত্র একটু মনে করে দিলাম, এই টার্মিনোলজিটাকে আমরা বলি পয়সনস রেশিও, ল্যাটারাল স্ট্রেইন ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল স্ট্রেইন। এবং এটাও ম্যাটেরিয়ালের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। একটা সার্টেন টাইপের ম্যাটেরিয়াল এই একটা নির্দিষ্ট ধরনের পয়সনস রেশিও ইন্ডিকেট করে। স্টিলের জন্য এক ধরনের হবে, কাঠের জন্য এক ধরনের হবে। এই তো এখানে বলেছে যে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে একটা 50 মিলিমিটার ডায়ামিটারের একটা বারের উপরে। ঠিক আছে, বারটা, এই বারটাকে ডায়ামিটার হচ্ছে 50 মিলিমিটার, এটাকে আমরা একটা ছবি থেকে দেখা যাচ্ছে একটা টেনশন টেস্ট করছে। যখন 100 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করব, যখন পি এর মানটা 100 কিলো নিউটন হয়ে যাবে, তখন এই যে যে এখানে দুটো পয়েন্টের মাঝখানে আমি একটা স্ট্রেন গেজ বসাইছি, যেমন আমরা অ্যাসেম ল্যাবে করে থাকি, দুটো পয়েন্টের মাঝখানে একটা গেজ বসাইছি। এই গেজটা প্রথম দিকে বলছে 300 মিলিমিটার। তো যেহেতু লম্বা টানতেছো, অবশ্যই কি হবে, এই দুটো পয়েন্ট একটা একটা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, লম্বা হতে থাকবে, তখন এই কি এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তো তুমি দেখলা যে যখন 100 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, তখন এই যে লেন্থটা বেড়ে, সরাসরি বলে দিছে বেড়ে কতটুকু হয়ে গেছে, ইলংগেশন শব্দটা ব্যবহার করেছে। ইলংগেশন হচ্ছে 0.219 মিলিমিটার, 300 মিলিমিটারের থেকে আরো তোমার 0.219 বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে সেটা বলে দিছে। আবার যেহেতু লম্বায় বাড়ছে, অবশ্যই ডায়ামিটারে কিছুটা কমবে, দেখছে যে ডায়ামিটারটা 0.01215 পরিমাণ কমে গেছে। ঠিক আছে, তাহলে বলেছে যে পয়সনস রেশিওটা বের করো। তো আমরা বের করি। তো প্রথমেই হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেন। অ্যাক্সিয়াল স্ট্রেন মানে কি খেয়াল করবো, অ্যাক্সিয়াল স্ট্রেন মানে হচ্ছে লোডের দিকে যেই বা অ্যাক্সিয়াল দিক বরাবর যে স্ট্রেনটা হচ্ছে। ঠিক আছে, তো এই লেন্থ বরাবর, এই তোমার অ্যাক্সিয়াল দিকটা মানে তার লেন্থ বরাবর যে পরিবর্তন, সেটা কত? 0.219। খেয়াল করবো ইলংগেশনটা 0.219, আর ইনিশিয়াল লেন্থ হচ্ছে 300 মিলিমিটার। তাহলে দুটো রেশিও যেহেতু দুটাই মিলিমিটারে আছে, এটার জন্য আমি আর একটু স্পেসিফিক করার জন্য মিলিমিটার পার মিলিমিটার আকারে লিখলাম। তারপর হচ্ছে ল্যাটারাল স্ট্রেন।
ল্যাটারাল স্ট্রেন মানে কি ডায়ামিটার বরাবর যে পরিবর্তন হচ্ছে, প্রশ্নে কত বলেছে এতটুকু কমে গেছে, আর ইনিশিয়ালি কত ছিল 50 মিলিমিটার ছিল ডায়ামিটার, তাহলে দুটোর অনুপাত হচ্ছে এত। তাহলে পয়সন্স রেশিও আর কিছুই না, এই দুটোর অনুপাত, এই হচ্ছে পয়সন্স রেশিও। ঠিক আছে, এখানে তো মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই, আছে? এখানে দেখি বলেছে যে এই হাই স্ট্রেংথ, হ্যাঁ বলো। এক্সিও স্ট্রেন্থে কি লেন্থ বরাবর যেটা ওইটা নাকি? হ্যাঁ, লেন্থ মানে অ্যাক্সিয়াল ডিরেকশন মানেই তো হচ্ছে তার লেন্থ বরাবর যে ডিরেকশনটা। এখন যদি স্যার আমার অবজেক্টটা যদি এটা তো ভার্টিক্যালি আছে, যদি হরাইজন্টালি থাকতো তাহলেও কি লেন্থ বরাবর যেটা ওইটাও কি আমার এক্সিও স্ট্রেন্থ হইতো তাহলে? তোমার লেন্থ তো আর চেঞ্জ হইতো না, তুমি যদি এই বরাবর বসাইতা তাহলে তো লেন্থ ডাইমেনশনটা কি এটাই না? জি স্যার। এটা পি, ঠিক আছে। এই লেন্থ বড় মানে যদি শুনো, এখানে এটা কিন্তু আমি আগেই বলেছি অ্যাক্সিয়াল স্ট্রেসের জন্য চিন্তা করছি, এখানে যে পি লোডটা কাজ করছে এটা তার কি লেন্থ বরাবর যে অ্যাক্সিসটা যেখানে আছে সে বরাবর কাজ করছে না, এই পিটা কি অ্যাক্সিয়াল ফোর্স। এই পি এর জন্য এই লেন্থ বরাবর যে ডিফর্মেশনটা হবে সেটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল স্ট্রেইন, আর তার উল্টো ডাইমেনশন বরাবর যেটা হবে সেটাকে আমরা বলবো কি ল্যাটারাল স্ট্রেইন। তোমার কি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এই যেমন এই ছবিটাতে একটা বলছে যে হাই, সরি প্রশ্নটাতে এই হাই স্ট্রেংথ স্টিল বার একটা ক্রেনে ব্যবহার করছে, যেটার এই বারটার ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চ। মডুলাস অফ ইলাস্টিসিটি প্রশ্ন যদি কখনো না বলে দেয় আমরা এই ভ্যালুটাই ব্যবহার করব, ঠিক আছে। পয়সন্স রেশিও বলে দিয়েছে, বিকজ অফ দ্য ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্টস দ্য ডায়ামিটার অফ দ্য বার ইজ লিমিটেড টু এত, ঠিক আছে। when it is compressed by axial force, যেহেতু একটা ক্রেনের জন্য তুমি একটা বার ব্যবহার করতেছো, এটা একটা কম্প্রেশন যখন ফিল করবে, কম্প্রেশন যখন আসবে তখন কি হবে, লেন্থে কমে যাবে, ডায়ামিটারটা বেড়ে যাবে। খেয়াল করবো, লেন্থ কমবে, কম্প্রেশন দিচ্ছি, লেন্থ কমবে, ডায়ামিটারটা বেড়ে যাবে। এখানে বলেছে যে এমন একটা জায়গায় ব্যবহার করতেছো যে সেখানে ডায়ামিটারটা 2.001 ইঞ্চি থেকে বেশি হতে পারবে না। এই ডায়ামিটারটা তো যেহেতু কম্প্রেশন আসতেছে অবশ্যই ডায়ামিটারটা বাড়বে, কিন্তু কখনো এই ভ্যালু থেকে এই ডায়ামিটারটা বেশি হতে পারবে না। তাহলে সর্বোচ্চ কতটুকু ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারবো? তো প্রশ্নটা নিয়ে যদি চিন্তা করি, প্রথমে কি কি দেয়া আছে, দেয়া আছে আমার কাছে এখানে ডায়ামিটার দেয়া আছে, আমার কিন্তু এখানে অবজেক্টের লেন্থ দেয়া নেই, ঠিক আছে। লেন্থ যেহেতু দেয়া নাই আমি কিন্তু অ্যাক্সিয়াল স্ট্রেস বের করতে পারছি না, লেন্থ নাই মানে অ্যাক্সিয়াল স্ট্রেন বের করতে পারছি না, এরিয়া দেয়া নাই, সরি এরিয়া ডায়ামিটার দেয়া আছে, এরিয়া বের করতে পারবো, আমার ইয়া দেয়া নেই, লেন্থটা দেয়া নেই, সো আমি কিন্তু সরাসরি অ্যাক্সিয়াল স্ট্রেনে যাইতে পারছি না। তো কি আছে দেয়া সেটা ছিল, ডায়ামিটার দেয়া আছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন কতটুকু হতে পারবে সেটা বলে দিয়েছে, বলেছে যে আমার ডায়ামিটার সর্বোচ্চ এতটুকু হতে পারবে, তাহলে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিফ্লেকশন কত, দুটো মাইনাস করলেই পেয়ে যাচ্ছি, তাহলে সর্বোচ্চ আমি এতটুকু ডিফ্লেকশন অ্যালাউ করতে পারবো, ঠিক আছে। তাহলে তুমি বললা যে ডায়ামিটার বা ল্যাটারাল দিকে সবচেয়ে বড় ডিফ্লেকশন এটা হতে পারে, আর ল্যাটারাল দিকে যে ইনিশিয়াল ডাইমেনশনটা সেটা কত ছিল 2 ইঞ্চ, তাহলে তোমার ল্যাটারাল স্ট্রেন মানে কি ডিফরমেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল, তাহলে তোমার ল্যাটারাল দিক বরাবর ডিফরমেশন কত অ্যালাউ করছে এত, তাহলে ডায়ামিটার কত এত, তাহলে ল্যাটারাল স্ট্রেন সর্বোচ্চ এতটুকু তুমি অ্যালাউ করতে পারো, যেহেতু সবকিছু ইঞ্চে আছে এই জন্য ইঞ্চ পার ইঞ্চ ইউনিটে লিখলাম। তো এখানে অ্যাক্সিয়াল স্ট্রেন কিভাবে বের করবো? অ্যাক্সিয়াল স্ট্রেন বের করতে পারি এই রিলেশনশিপটা থেকে, পয়সন্স রেশিও থেকে। আমরা কি জানি পয়সন্স রেশিও মানে হচ্ছে দুটো ডিফারেন্স। এখানে খেয়াল করে দেখি একটা মাইনাস বিষয় আসছে, মাইনাস কেন আসছে এটা চাইলে আমি ব্যবহার করতেও পারি নাও করতে পারি, এটা আসলে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ইনক্লুড করেছি। দেখো পয়সন্স রেশিওর যে সাইনটা আছে একটু আগে বললাম কি ইএল এপসিলন এ, বা এটা এইভাবে লিখেছি, আসলে এখানে একটা মাইনাস ইন্ডিকেট করা কেন, একটা যদি ধরো অ্যাক্সিয়াল দিক বরাবর যদি টানো, ল্যাটারাল দিক বরাবর কি হবে, কম্প্রেশন হবে, মানে একটা যদি প্লাস হয় আরেকটা অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে। আবার একইভাবে তুমি যদি অ্যাক্সিয়াল দিক বরাবর কম্প্রেশন দাও, মানে লেন্থ যদি কমে যায় বাইরে দিয়ে কি বেড়ে যাবে, ইএল এর মানটা হবে কি পজিটিভ, ই এর মানটা হবে নেগেটিভ, এর মানে যে কোনো দুটার মধ্যে একটার ভ্যালু অলওয়েজই তোমার নেগেটিভ হবে,
ওই দিক থেকে এটার জন্য আমরা মাইনাস সাইনটা আনলাম। তাহলে ইএ ইজ ইকুয়াল টু মাইনাস ইএল বাই মিউ। তো অ্যাপসিলন অ্যাপসিলন এল বাই মিউ। তো আমার ল্যাটারাল দিক বরাবর যে স্ট্রেনটা সেটা বললাম, পয়সনস রেশিও জানি, এখান থেকে পেয়ে গেলাম যে অ্যাক্সিয়াল স্ট্রেনের মান এত হতে পারে, অ্যাক্সিয়াল স্ট্রেনের মান সর্বোচ্চ এত হতে পারে। তো অ্যাক্সিয়াল আমার তো চাইছে লোড, অ্যাক্সিয়াল স্ট্রেন কেন বের করলাম? আমরা জানি যে যদি ম্যাটেরিয়ালটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে তাহলে কি স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু অ্যাপসিলন মানে স্ট্রেন। এটা কিন্তু অবশ্যই কি অ্যাক্সিয়াল স্ট্রেস আর অ্যাক্সিয়াল স্ট্রেন, এই যে সূত্রটা দেওয়া ছিল এটা কিন্তু অ্যাক্সিয়াল স্ট্রেস স্ট্রেনের মাঝখানে সূত্র, ঠিক আছে? এখানে কিন্তু আবার ল্যাটারাল স্ট্রেন চিন্তা করলে হবে না, এই সূত্রটাই হচ্ছে কি অ্যাক্সিয়াল স্ট্রেসের সাথে অ্যাক্সিয়াল স্ট্রেনের সম্পর্ক। তো আমি যেহেতু এখন অ্যাক্সিয়াল স্ট্রেন জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, খুব সহজেই কতটুকু স্ট্রেস কাজ করছে সেটা বের করতে পারবো। তো লস ইলাস্টিসিটি জানি, এটা জানি, বললাম -50 কেএসআই। -50 কেএসআই কেন? মাইনাস মানে হচ্ছে কম্প্রেশন আছে, এই কম্প্রেসড অ্যাকশন স্ট্রেস, এটা বোঝানোর জন্য মাইনাসটা ইন্ডিকেট করছে, আর কিছুই না। তো এখানে আরেকটা এক্সট্রা একটা লাইন তোমাদের বুঝার এই তুমি কি পেলা? স্ট্রেসটা পেলা, এখনো কিন্তু ফোর্স পাইনি। তো ফোর্সে যাব, এর আগে একটা কথা একটু এক্সট্রা এখানে উল্লেখ করেছে। তো এই যে সূত্রটা, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র কোথায় ইউজ করা যায়? যদি ম্যাটেরিয়ালটা প্রপোর্শনাল লিমিটে থাকে, ঠিক আছে? মানে প্রপোর্শনাল লিমিটের মাঝখানে থাকে তখন ব্যবহার করা যায়। এই এখানে একটা কথা বলেছে, হাই স্ট্রেংথ স্টিল। সাধারণত হাই স্ট্রেংথ স্টিল মানে কি, এটার ইল্ড স্ট্রেস 50 কেএসআই থেকে অনেক উপরে হয়। তো সাধারণত এটা 50 কেএসআই এর নিচে তোমার এই ইলাস্টিক লিমিটও এটার খুব উপরে, মানে 50 কেএসআই পর্যন্ত তুমি ধরে নিতে পারো এই সূত্র তুমি ব্যবহার করতে পারো, যেহেতু হাই স্ট্রেংথ স্টিল বলছে। এই কথাটাই এখানে উল্লেখ করছি আমি, যেহেতু জেনারেল হাই স্ট্রেংথ স্টিলের ইল্ড স্ট্রেস 50 কেএসআই থেকে অনেক উপরে, তাহলে আসলে আমি এই রেঞ্জে এই হুকস লটা ব্যবহার করতে পারছি। আমি কেন ব্যবহার করলাম সেটা জাস্টিফিকেশন একটু তোমাদের দিলাম। তাহলে ফোর্স কি? আমরা জানি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে ম্যাক্সিমাম কত ফোর্স ব্যবহার করতে পারবো? স্ট্রেস ইনটু এরিয়া। ম্যাক্সিমাম স্ট্রেস ব্যবহার করতে হচ্ছে কত? 50 কেএসআই। এরিয়া কত? ডায়ামিটার জানো, তাহলে পাই বাই 4 ডি স্কয়ার করে আমি ফোর্সটা পেয়ে গেলাম এত কেএসআই। কম্প্রেশন বোঝাচ্ছে, তাহলে সে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স নিতে পারবে 157 কেএসআই। কারো কি এই ম্যাথটাতে কোনো কোশ্চেন আছে? স্যার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা একটু বলবেন স্যার? আচ্ছা, আরেকজন হয়তো প্রশ্ন করছিল, সে একটু করে নাও। স্যার এই ম্যাথটা L is equals to PL by AE দিয়ে করে ফেললেই তো হয় না স্যার? স্যার L is equals to PL by AE সূত্র ইউজ করে করলেই হয় না এই ম্যাথটা? L is equal to delta is equal to PL by AE দিয়ে যে করবা, সেখানে যে ডিফরমেশনটা যেটা, এই ডিফরমেশনটাও কিন্তু অ্যাক্সিয়াল ডিফরমেশন, বুঝতে পারছো? তুমি এখান থেকে যেটা পাচ্ছ এটা হচ্ছে কি ল্যাটারাল ডিফ্লেকশন। স্যার মানে ডেল্টা L বাই L এর ভ্যালুটাই তো হচ্ছে স্যার এপসাইলন A, মানে এক্সিয়াল এস। তুমি যদি এখানে স্ট্রেনটা বের করে তুমি যখন মানে তুমি যেভাবে করছো সেভাবে বের করা যায়, এখানে কিন্তু একই, তোমাকে এই পর্যন্ত বের করতেই হবে, তারপরে ওই সূত্রটা ইউজ করলে হবে। হ্যাঁ সেই পর্যন্ত এটা করবে। তুমি যদি এখন বলো যে L বাই L, ঠিক আছে? তাহলে এখান থেকে কি তুমি, আচ্ছা আমি এটাকে ডেল্টা বলি তোমাদের বুঝতে সুবিধা, ডেল্টা বাই L, তাহলে এখান থেকে ডেল্টা বের করতে পারবা। আবার ডেল্টা সমান সমান কি PL বাই এই সব জানো, তাহলে এখান থেকে পিটা বের করতে পারবে। হ্যাঁ তুমি যেভাবে চিন্তা করছো এভাবেও সম্ভব, ঠিক আছে? কিন্তু আগে অবশ্যই অ্যাক্সিয়াল স্ট্রেনটা থেকে বের করতে হবে, কারণ এটা হচ্ছে কি ল্যাটারাল ডিফ্লেকশন, ঠিক আছে? তো তোমাকে অ্যাক্সিয়াল ডিফরমেশন, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকজন যে প্রশ্ন করছিল সে বলছিল কি জানি যে তোমার ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কিভাবে বের করেছে। আচ্ছা, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা এখানে বলেছে যে ডায়ামিটারটা লিমিটেড টু 2.001 ইঞ্চ, মানে কম্প্রেশনে এই ভ্যালুটা এটা থেকে বাড়তে পারবে না। তো তুমি জানো যে অ্যাকচুয়ালি আছে এত, সর্বোচ্চ এত, তাহলে তুমি কি বলতে পারবে না যে কতটুকু বাড়তে পারে? দুটোর বিয়োগফল দিতে হবে। বিষয়টা কি ধরতে পারছো? জি স্যার। আচ্ছা,
আর তোমরা দুজনেই কি অ্যানসার পেয়েছো তোমাদের কোশ্চেনের? স্যার আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ল যে ভ্যালিড বললাম ওইটা স্যার কখন ইনভ্যালিড হবে তাইলে? এখানে আসলে তোমাদের মানে বোঝার স্যার জন্য বলছে, এখানে যদি তোমাকে বলে দিত, স্পেসিফিকলি বলে দিত যে এখানে ধরো একটা 30 কেএসআই এর স্টিল ব্যবহার করছো, ঠিক আছে, বললো যে 30 কেএসআই শক্তির মানে ইল্ড স্ট্রেসের একটা মানে A36 স্টিল যেটাকে বলে, A36 স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে 36 কেএসআই। এটা যদি হইতো তাহলে তুমি আর এই সূত্রটা ব্যবহার করতে পারতা না। জি স্যার তো বুঝছি স্যার। তোমাকে এমন জিনিস দেওয়া হবে না যেটা আসলে তুমি ইউজ করতে পারবে না। এটা মাত্র মানে যেহেতু তোমরা একটা অঙ্ক করছো, সেটা লিমিটেশন গুলো তো তোমাদের বোঝানো উচিত, সেটার জন্য আমরা আসলে এই টার্মটা আমি উল্লেখ করে দিয়েছি। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথটাতে? নাই বোধ হয়, তাহলে আমি পরের অংশটাতে চলে যাই। এটার হয়তো একই এক্সাম্পল 3 নাম রয়ে গেছে, একে পরে চেঞ্জ করার চেষ্টা করব। A tensile test is performed on a brass specimen 10 millimeter in diameter. খেয়াল করবো এইসব প্রশ্নের কিন্তু ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরীক্ষার হলে ছবি দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, প্রশ্ন পড়েই বোঝাটা উচিত। বলেছে একটা টেনসাইল টেস্ট করছি আমরা একটা ব্রাশ স্পেসিমেনের উপরে, যেটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, ইউজিং এ গেজ লেন্থ অফ 50 মিলিমিটার। কথাটার মানেটা কি? এখানে একটা ব্রাশ স্পেসিমেন নিল, ধরো এখন যেহেতু বলেছে 10 মিলিমিটার ডায়ামিটার, এবং অবশ্যই জিনিসটা হচ্ছে সার্কুলার, এরকম একটা এলিমেন্ট নিছে, এটা ডায়ামিটার হচ্ছে কত? এটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। বলেছে গেজ লেন্থ হচ্ছে 50 মিলিমিটার, মানে ধরো এখানে দুটা মাঝখানে গেজ বসাইছে, মানে লেন্থটা হচ্ছে 50 মিলিমিটার। যখন এরপরে বলছে টেনসাইল লোড, মানে কি টান দিচ্ছি, পি ফোর্সে টানছি দুই পাশে, যখন এই ফোর্সের মান হয়ে গেল কত? 20 কিলো নিউটন। 20 কিলো নিউটন ফোর্সে যখন টানছি, তখন এই যে দুটো গেজ লেন্থটা বেড়ে গেছে কত? 0.12 মিলিমিটার, মানে ইলংগেশনটা পেয়ে গেছি। হোয়াট ইজ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি? ই এর মান কত? আর যদি ডায়ামিটার এত ডিক্রিজ করে তাহলে পয়সন্স রেশিও কত? দুটো জিনিস বের করতে বলেছে। তাহলে কি কি দেয়া আছে? প্রথমেই দেয়া আছে কি, ডায়ামিটার দেয়া আছে, গেজ লেন্থ মানে এলিমেন্টার লেন্থ দেয়া আছে, ঠিক আছে, ফোর্স দেয়া আছে, অ্যাক্সিয়াল ডিফরমেশন, খেয়াল করব এই যে বলেছে লেন্থ ডিসটেন্স বিটুইন দ্য গেজ মার্ক, ঠিক আছে, 50 মিলিমিটার যে গেজটা কতটুকু বেড়ে গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফরমেশন। অ্যাক্সিয়াল ডিফরমেশনটা কত সেটা বলে দেওয়া আছে। আর দ্বিতীয় পার্টের জন্য বলছে যে ডায়ামিটারটা এত ডিক্রিজ করে, তাহলে ডেল্টা ডিও বলে দেওয়া আছে। তো চিন্তা করি, প্রথমে হচ্ছে অ্যাক্সিয়াল, আমার দরকার কি মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে। তো মডুলাস অফ ইলাস্টিসিটি যদি বের করতে চাই, আমি যেহেতু এখানে গ্রাফ আঁকতে পারছি না, আমার কি কি জিনিস লাগবে? আমার স্ট্রেস লাগবে আর স্ট্রেইন লাগবে, অ্যাক্সিয়াল স্ট্রেস আর অ্যাক্সিয়াল স্ট্রেইন, এই দুটো জিনিস লাগবে। অ্যাক্সিয়াল স্ট্রেস মানে কি? অ্যাক্সিয়াল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ফোর্সের মান 20 কিলোনিউটন বলছে, এরিয়া কত? 5/4 d², এত মেগা প্যাসকেল হচ্ছে স্ট্রেস। তারপর হচ্ছে স্ট্রেইন, ঠিক আছে, স্ট্রেইন মানে কি? অ্যাক্সিয়াল স্ট্রেইন হচ্ছে কি ডিফরমেশন ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল ডিফরমেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ। তাহলে অ্যাক্সিয়াল যে ডিফরমেশনটা সেটাও জানি, যে লেন্থটা সেটাও জানি, পেয়ে গেলাম এত মিলিমিটার পার মিলিমিটার। তাহলে এখন যে সূত্রটা ইউজ করে মডুলাস অফ ইলাস্টিসিটি পেয়ে গেলাম। এমপিএ থেকে কিসে রিপ্রেজেন্ট করলাম? গিগাপ্যাসকেল। সাধারণত মডুলাস অফ ইলাস্টিসিটি গিগাপ্যাসকেল ইউনিটেই রিপ্রেজেন্ট করে, যেহেতু অনেক বড় ভ্যালু। তারপরে দ্বিতীয় কাজটা কি বলেছে? পয়সন্স রেশিও বের করো। পয়সন্স রেশিও মানে কি? অ্যাক্সিয়াল ডিফরমেশন ল্যাটারাল ডিফরমেশন ডিভাইডেড বাই অ্যাক্সিয়াল ডিফরমেশন, এটা বের করে ফেলছি। আর কি লাগবে? ল্যাটারাল ডিফরমেশন। তো ল্যাটারাল ডিফরমেশন মানে কি? ডায়ামিটার বরাবর কতটুকু, মানে ল্যাটারাল দিক বরাবর কতটুকু পরিবর্তন হচ্ছে ডিভাইডেড বাই ইনিশিয়াল। এখানে এই মানটা কত? 0.00830 ডিভাইডেড বাই ডায়ামিটার ইনিশিয়ালি কত ছিল? 10 মিলিমিটার। এই দুইটা রেশিও থেকে ইএল এই এপসিলন এল পেয়ে যাবো। এপসিলন এ আর এপসিলন এল এর মান যদি জানি, সরাসরি ইকুয়েশনে বসায় দিলেই মানটা পেয়ে যাবো